এক্সপোজারের প্ল্যাটফর্মে সমস্ত ভিউয়ার এবং সাবস্ক্রাইবারকে আবারও একবার স্বাগত জানাই। এবং আজকের এই পর্বে আমার সঙ্গে যিনি রয়েছেন, বা বলা ভালো আমি যার সঙ্গে রয়েছি, দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক। কারণ একটা জিনিস মনে হচ্ছে যে সোনার হাতে সোনার কাঁকন কেকার অলংকার, এই কথাটাকে ঘুরিয়ে বলা যায় আজকের অনুষ্ঠানে যিনি মধ্যমণি মাননীয় শ্রী বেলাল উদ্দিন সাহেব। আমি ওনার সঙ্গে আজকে এখানে থাকতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। বেলালদা, আমার পক্ষ থেকে এবং আমার সমস্ত ভিউয়ারের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই। আপনাকেও আমার নমস্কার এবং ভিউয়ার্সদেরও সম্মান জানাই, ধন্যবাদ জানাই। প্র্যাকটিক্যালি আমি প্রথমে একটা ছোট্ট কথা বলে নিতে চাইবো, আপনি থেকে তুমিতে নেমে যদি আসি তো একদম তুমি একদম অসুবিধা না, একদম সোমনাথ বন্ধুর মতো। একদম, থ্যাংক ইউ। তো বেলালদার সম্পর্কে ইন্ট্রোডাকশন কিভাবে দেবো? আচ্ছা, এইভাবেই দেওয়া যাক। কথার সঙ্গে ছন্দ মিশে যখন হাওয়ায় ভাসে, তখন হয়তো মন ছাড়িয়ে কবিতা যায় আকাশে। অর্থাৎ বুঝতেই পারছেন আজকে যার সঙ্গে রয়েছি, কবিতায় নিয়ে তার ঘরকন্যা, কবিতার সঙ্গে দিন যাপন, বাচিক শিল্পী বেলাল উদ্দিন। বেলালদার আজকের এই এপিসোড, আমার এপিসোড নয় কিন্তু বেলালদার এপিসোড। বেলালদা, একটা ইন্ট্রোডাকশন হিসেবে যদি আমার মনে হয় কবিতার ঘরানায় যদি কিছু হয়, তারপর আমরা কথাটা শুরু করবো। একদম একটা কবিতায় শুরু করছি। কিন্তু বর্তমান সময়ের যে পরিস্থিতি, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, যে সময় আমরা দাঁড়িয়ে আছি, একটি উদ্ভ্রান্ত সময় আমরা দাঁড়িয়ে আছি। একদম। হ্যাঁ, যেখানে জাতপাত, ধর্ম, এইগুলো যেন বেশি করে আজকের মানুষের মধ্যে চাঙ্গা হয়ে উঠছে। হ্যাঁ, কিন্তু যদি আমরা দেখি, কিন্তু আমরা তো সবাই এক। এই বোধকে সামনে রেখে একটি কবিতা শুরু করছি। কবি সৌমেন্দ্র ভৌমিকের কবিতা ভারতবর্ষ। এখানে তিনটে, ওখানে তিনটে, সেখানে তিনটে ঘেউ, এ তল্লাটে তারা ছাড়া আর মনীষী নেই কেউ। হারে রে 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 চিৎকার শুনে সবাই পগার পার। কি ভুল একটা হাবাগোবা ছেলে, নাম ভুলে গেছে তার। তার দু চোখে দৃষ্টি কেমন স্বপ্নের মতো নীল। আমির খানের মুখের সঙ্গে একটু রয়েছে মিল। সবাই ধরলো, মারলো, বলল বল জয় সিয়ারাম। ছেলেটি বলল রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম। আরো একদল বলল বলতো আল্লাহু আকবার। ছেলেটি বলল ডিরোজিও, অতীশ, দীপঙ্কর। সবাই ধরলো, মারলো, বলল কোনখানে তোর ঘর। ছেলেটি বলল ভারতবর্ষ, সবরমতির চর। ভারতবর্ষ, সবরমতির চর, এটাই আমাদের বাড়ি। প্র্যাকটিক্যালি কবিতাটা শুনতে শুনতে একটু পিছিয়ে গেছিলাম মনে মনে। আমাদের বাঙালির চিরকালীন যে ফিক্সড ডিপোজিট রবীন্দ্রনাথ, যিনি বলে গেছেন এই ভারতের মহামানবের সাগর তীরে, তো সেই ঘরানাটাকে যেন আধুনিক আঙ্গিকে তুলে ধরা হলো। এবং আরেকটা লাইনও মনে পড়ছিল, এতই সহজ আমাদের মেরে ফেলা, আমাদের পায়ে রাত্রি চক্র ঘরে। একদম ওই যে জয় গোস্বামীর কবিতাটা। তো প্র্যাকটিক্যালি মানবতা বেঁচে থাকবে, মানব সভ্যতা বেঁচে থাকবে, এবং একই সঙ্গে বেঁচে থাকবে আমাদের স্বাভাবিক স্বতঃস্ফূর্ত যে মানসিক স্ফুরণ, যার অন্যতম বহিঃপ্রকাশ কবিতা বা কাব্য। একদম। তো কবিতার ফিল্ডে কতদিন হলো আপনার? কবিতার ফিল্ডে নয় নয় করেও আজকে আমি প্রায় 20 বছর। 20 বছর, মানে 2 দশক। তো 2 দশক কথাটা যতটা সহজে বলে ফেলা যায়, প্যাশনকে আঁকড়ে। প্রফেশন হয়তো পাশাপাশি অন্য কিছু রয়েছে, কিন্তু প্যাশন এবং প্রফেশন যেখানে এক হয়ে যায়। প্রফেশন অন্য কিছু না, এটাই প্রফেশন। মানে আবৃত্তি আমার নেশাগত পেশা। তো আর কিছু বলার নেই আমার। প্র্যাকটিক্যালি প্যাশন যেখানে প্রফেশনে পরিণত হয়, সেখানে বোঝা যায় যে একটা মানুষ কতটা মেন্টালি ইনভলভ। তো শুরুর দিকে এই যাত্রাটা নিঃসন্দেহে স্মুথ ছিল না, কারণ আবৃত্তি এমন একটা ঘরানা যেটা মানুষ মঞ্চে শোনে হয়তো, কিন্তু সেটাকে প্রফেশন করার সাহস আমরা খুব একটা দেখাই না। তো এই চ্যালেঞ্জটা নেওয়ার মতো
যে একটা মানসিক জোশ বা তাকত লাগে, কিভাবে এলো? হোয়াট ইজ দ্য সিক্রেট অফ দ্যাট পার্টিকুলার জোশ? প্রথম থেকেই বলি, একদম। স্কুল লাইফে কম সেইভাবে কবিতার সঙ্গে আমার আলাপ ছিল না, কিন্তু ছোটকালে ভাবতাম, মনের কোথাও অজান্তে ভাবতাম যে কবিতাগুলো যখন পড়তাম ক্লাসে, তখন ভাবতাম যে এই যে লেখা হচ্ছে, আমি কি লিখতে পারি না? আচ্ছা, না আমি যেটা জানতে চাইছি, কবিতা তো লেখার একটা চ্যালেঞ্জ। না, সেখান থেকে উঠে এসছে। ও আচ্ছা, সেখান থেকে ব্যাপারটা উঠে এসছে আর কি। কিন্তু মূলত আমি প্রথমে লেখালেখি শুরু করি, মানে কবিতার প্রতি ভালোবাসা এসছে লেখা থেকে, তারপরে আমার কাছে আবৃত্তি এসছে। তো কবিতা লিখতাম, তারপরে সেভাবে কোথাও শেখা হয়ে ওঠেনি। আর আমার কাছে আমি নিজে শিখেছি। দারুণ একটা কথা, মানে বেস্ট এডুকেটেড পারসনস ইন দ্য ওয়ার্ল্ড আর সেলফ এডুকেটেড, এটা কথাই থাকে, মানে স্বশিক্ষিত ব্যক্তিরাই সবচেয়ে ভালো সুশিক্ষিত হন। তো এই কথাটা অন্যভাবে আপনার ক্ষেত্রে হয়তো প্রযোজ্য। একদম একদম, মানে সেভাবে কখনো টিচার শিখেছি বা কেউ গাইড পেয়েছি সেভাবে নয়। আর আমার কাছে আমি শিক্ষক, আমি সব। তো সেই কলেজ জীবনে প্রথম আবৃত্তির হাতে খড়ি আমার। সেটা কত সাল? সেটা সেটা হবে ওই 2004-05 এরকম একটা হবে। 2004-05 মানে আপনার কলেজ জীবন শুরু? কলেজ জীবন আচ্ছা এরকম। আচ্ছা আচ্ছা। তো সেখানে কলেজে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম কবিতাকে ভালোবেসে, সেই আমার প্রথম। তারপরে আবৃত্তি, তারপরে একজন দুজন আমাকে ইনসাইট করলো যে একটু আমার ছেলেকে শিখিয়ে দে, একটু করে দে। হ্যাঁ, সেখান থেকে যে কোথাও মনে হলো যে এটাকে পেশা? না না, পেশা ভাবি আচ্ছা। না। কারণ আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে আমার একটা কথা বেশ মনে পড়ছে, কবিতাকে নিজের মতো করে খুব ভালোবাসতাম। একটা গল্প বলি। একদম একদম। কলেজ যখন আমাদের আমি ইতিহাসে এম এ, ইতিহাসে ছিলেন কনকবাবু, কনক ভৌমিক। তুমিও চেনো মনে হয়। তো কনকবাবু ছিলেন তখন হিস্ট্রি ডিপার্টমেন্টের হেড অফ ডিপার্টমেন্ট ছিলেন। ক্লাস যদি জানেন, যদি আমার প্রোগ্রাম থাকে বা আমি কবিতা বলতে যাব, স্যার বলতেন বেরো, তোমার ছুটি। আজ কনকবাবু নেই, আমি ওনার কাছে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাচ্ছি। প্র্যাকটিক্যালি মানুষের জীবনে প্রাপ্তিগুলো কখনো কখনো কেবল টাকার মূল্যে বা কোনো বস্তুগত জিনিসের মূল্যে হয় না। এই যে ব্যাপারটা আপনি বললেন, তো এর মূল্য কি হবে? এর মূল্য অমূল্য। একদম। তো ইনভ্যালুয়েবল, প্রাইসলেস, ইংরেজিতে মনে হয় শব্দগুলো রয়েছে, তবে কোনো কোনো ক্ষেত্রে সেই শব্দ এই প্রাপ্তির ডেপথ বা গভীরতাকে মাপতে পারবে না। মাপতে পারবে না। তো আজকে কথা নিয়ে আমাদের চলা, সামনে এগিয়ে যাওয়া। তো সেই কথার প্রসঙ্গে একটু যদি ছন্দ জুড়ে দিয়ে একটা কবিতা কিছু হয় আমার ভিউয়ারদের জন্য, কথা তো চলবেই আজকে ডেফিনেটলি। একটা কবিতা একদম। তো যেখান থেকে শুরু করেছি ওইখান থেকে একটু বলছি কবিতা। সেটাও একটা কবিতা, দেবেশ ঠাকুরের ভারতবর্ষের একটু অংশ বলছি। ভারতবর্ষ মানে কোন আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয়। ভারতবর্ষ মানে নেহেরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের সেই অলিখিত শ্বেতপত্র নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, তোমার আমার, শব্দের, সঙ্গীতের, আকাশের, জীবনের, মাটির। এটা হচ্ছে দেশ আমাদের, এটাই ভারতবর্ষ। তো ভারতবর্ষের এই যে শাশ্বত রূপ কালের আবর্তে বিভিন্ন রকম পঙ্কিলতায় আজকে ডুবতে বসেছে। তো সেই সমস্ত বিতর্কে আমরা যাব না, বিতর্কটা হয়তো পাশে সরিয়ে রাখবো। কিন্তু কোথাও গিয়ে কি মনে হয় না যে আমরা শিল্পী হিসাবে, মানে আমি যদিও শিল্পী নই ডেফিনেটলি, আমি না প্রত্যেকটা মানুষ শিল্পী ভাই, তুমি উপস্থাপক হিসাবে একটা কথা বলি, যে আমাদের কোথাও কি মনে হয় না যে আমরা যারা শিল্পের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে রয়েছি, তারা কোথাও না কোথাও গিয়ে সমাজে এক ধরনের সেফটি ভালভ হিসাবে কাজ করছে। আমরা জানি প্রেসার কুকারে সেফটি ভালভ থাকে,
কোনো রকম এমার্জেন্সি সিচুয়েশনে ওটা আমাদের হ্যাঁ বাঁচায়, একদম একদম ব্লাস্ট করা বা বাস্ট করার হাত থেকে। তেমনি সমাজের যে বিভিন্ন রকম বারুদ জমছে চারদিকে, আমার সবসময় মনে হয় আমরা সমাজে না আজকে বসে আছি একটা বারুদের স্তূপের উপরে। একদম পারমাণবিক বোমা কতগুলো বানানো হয়েছে সেটা বড় কথা নয়, মানুষের মনে অনেকগুলো হাইড্রোজেন বোমা বানিয়ে আমরা রেখে দিয়ে যাচ্ছি। তো সেটা যেখানে বাস্ট করতে পারে, সেই বাস্টিং এর জায়গাটা আটকাতে সবচেয়ে বড় ভূমিকা নিতে পারেন শিল্পীরা। এটা কি আপনার মনে হয় না? একদম একদম বাস্তব। কারণ সাধারণ মানুষের যে চোখ আর শিল্পীর চোখ দুটো ফারাক। একদম, আসলে শাশ্বত যে সত্যগুলো সেইগুলো মানে শিল্পীর অনেক বেটার চেনেন। একদম একদম। আমি আমি একটা কথা বলি, মানুষ হিসাবে যদি আমার একটা ধর্ম আছে আছে, তবু শাশ্বত বিষয়টা আমার ভালো লাগে, এটা মানব ধর্ম যেটা, এবং সেটা কিছু জিনিস মেনে নিতে হয় এবং আমি সেটাও মানি। একটা কথা আমি এখানে জাস্ট একটু আপনাকে ইন্টারাপ্ট করছি। মানব ধর্ম যে ব্যাপারটা না, ধর্মের যদি আমরা মোটামুটি সহজ সরল ব্যাখ্যা দিই, সহজিয়া ব্যাখ্যা, ধর্ম মানে যে ধারণ করে, একদম ধারণ করে মানে মানুষের মানবিক পরিচয়টা, আইডেন্টিটি অ্যাজ হিউম্যান বিইং, ওই আইডেন্টিটিটাকে ধারণ করে যে সমস্ত প্রিন্সিপালস বা জীবন চর্চা, সেগুলি ধর্মের মধ্যে আছে। এক অর্থে সংস্কৃতি সবচেয়ে বড় ধর্ম। একদম, সংস্কৃতি মানযুক্ত হুঁশটা তো থাকতেই হবে ভাই। আর আমরা সেই ধর্মের ধার্মিক আজকে মোটামুটি ধর্মাচরণ করে চলছি, এবং সেই ধর্মাচরণের প্রসঙ্গে একটা ধর্মস্থানের কথা বলবো, সেটা হচ্ছে বেলালদার প্রাণের প্রতিষ্ঠান দিগন্ত। একদম। তো দিগন্তের সম্পর্কে যদি একটু ছোট্ট করে কিছু বলেন। আমার ভিউয়াররা কিন্তু দিগন্ত সম্পর্কে অনেকেই জানে, আমি কম জানি, তো আমি একটু আপনার কাছ থেকে শুনে সমৃদ্ধ হতে চাই। আচ্ছা আচ্ছা। প্রথমত হচ্ছে যে দিগন্ত নামকরণটি, যে কলেজ জীবনে প্রায় 12 বছর আমি একটা পত্রিকার চালাতাম, লিটল ম্যাগাজিন চালাতাম, সেটা তুমিও জানো, দিগন্তের খোঁজে। একদম দীর্ঘ 12 বছর আমি তার সম্পাদনার কাজ করেছি। সেখান থেকে যখন আমি কবিতার জগতে এলাম, আবৃত্তি জগতে এলাম, তখন একটা স্কুল খুললাম, এবং সেটি স্কুলটা 12-13 সালে টুডিমেনশনে গিয়ে রেজিস্ট্রেশন করলাম, নাম দিলাম দিগন্ত, দিগন্তের খোঁজে থেকে। আচ্ছা, কেমন এই দেশে তোমার জানা ছিল না? নাম দিলাম দিগন্ত, তো দিগন্তের খোঁজে থেকে দিগন্ত দিয়েছি। কিন্তু টুডিমেনশনে যখন বলছি যে দিগন্ততে আমি রেজিস্ট্রেশন করব, তখন দেখা দিগন্ত আরেকটা আছে, তখন দিলাম কাঁথি দিগন্ত। আচ্ছা 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 আচ্ছা। তাই কাঁথির সামনে বসে যায় আর কোথাও থাকবে না, এই কাঁথি দিগন্ত নামে রেজিস্ট্রেশনটা আছে, কিন্তু পরিচিতরা দিগন্ত নামে, দিগন্ত নামে। কিন্তু তারপরে বলি, যখন আমি সোশ্যাল মিডিয়াতে এলাম আবার, তখন প্রচুর বন্ধু বান্ধব জুটলো। তখন মাথায় একটা বুদ্ধি এসেছিল আমার, ভাবছিলাম যে সবাই যে নাচ গান কবিতার মতো কথা নেই, কিন্তু আমরা সবাই মিলে যদি একটু সোশ্যাল কাজ করতে পারি কালচারের সাথে সাথে, এই বোধকে পাথেয় করে আমি কি করলাম, আমার একটা দিগন্তর পরিবার বলে একটি সোশ্যাল ইউনিট তৈরি করলাম। এর কাজ কি হবে না, কাজ এটাই যে বাঙালির সনাতনী সংস্কৃতিকে ধরে রাখা। যেমন আমরা অনেক কিছু করি না, নবান্ন উৎসব আমরা কেউ পালন করি না, ভুলেই গেছি, মানে অনেক যেগুলো ফোক কালচার তো ভুলেই গেছি। নল সংক্রান্তি বা আমাদের যেটুকু গ্রামের দিকে ওই পৌষ পার্বণের আগের দিন মণি পুজো বলে একটা ট্রেন্ড ছিল হিন্দুদের বাড়িতে, তো এগুলো প্রায় আজকাল লস্ট। তো সেগুলো লস্ট, রবীন্দ্র নজরুলও লস্ট হয়ে যাচ্ছে। নজরুল জন্মদিনটা আমরা কেউ পালনই করি না, ভুলেই গেছি কত তারিখ। কিন্তু সেইগুলোকে করব, এই কিছু সোশ্যাল কাজ করব, এই ভাবনাকে সামনে রেখে একটি ইউনিট দিগন্ত পরিবার। এখন কতজন সদস্য দিগন্ত পরিবারের? প্রায় 60 জন মতো করে, 60-70। তো একটু কথা বলি এর, আর মুখ্য উদ্দেশ্যে যেমন আমরা অনেকগুলো কাজ করি, যেমন 1 জানুয়ারি নববর্ষ, সেদিন সবাই ফিস্ট করে, সেদিন আমরাও ফিস্ট করি, কিন্তু আমরা ফিস্ট করি একটি অনাথ আশ্রমে, এবং উদ্দেশ্য এটাই যে আমি যেমন খাবো, আমার সেই খাওয়াটা ওই বাচ্চাদেরও খাওয়াবো। অনাথ আশ্রমটা বলতে এখানে কাছাকাছি কোথায় রয়েছে? এখানে কাছে আমরা গেছিলাম, ফরিদপুর না, আচ্ছা, কাজরা জনকল্যাণ সমিতি। আচ্ছা আচ্ছা, বুঝেছি ব্যাপারটা। মানে আপনাদের যেটা ইয়ে থেকে ডিঙ্গলবেড়িয়া থেকে ঢুকে যাচ্ছে, আর ওদের নিয়ে অনুষ্ঠানে করলাম সারাদিন ধরে, এবং ওখানে রান্না বান্না হলো, আমরাও খেলাম, তাদেরও খাওয়ালাম। এটা একটা। যেমন ধরো পয়লা বৈশাখ, বাংলা বর্ষবরণ,
বাংলা বর্ষবরণটা আমি করি একটি বৃদ্ধাশ্রমে। আচ্ছা, ওখানে 30 জন বৃদ্ধা রয়েছে। কোথায় লোকেশনটা কোথায়? ওটা ফরিদপুরে। 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 তো উনাদেরকে নতুন শাড়ি দিলাম, আমরা আশীর্বাদ দিই, তারাও তো আমাদের মা। হুম। হ্যাঁ, এবং উনাদেরকে অনুষ্ঠান করলাম। তারপরে ধরুন কিছু অনুষ্ঠানের কথা বলি, মহালয়া। মহালয়াটা গত 10 বছর ধরে করি। 10 বছর ধরেই মহালয়ার ভোরে প্রোগ্রামটা হয়। প্রোগ্রামটা হয় এবং নাম দিয়েছি বোধন। সেটা কোথায় হয়? কোনো পার্টিকুলার লোকেশন আছে? পার্টিকুলার লোকেশন, এক বছর ফরিদপুরে করেছি, আচ্ছা, এই বছর করেছি আমাদের মনোহর চকে সুপ্রকাশদার বাড়িতে করেছি। আচ্ছা, কিন্তু এইভাবে করেছি যে বোধন অনুষ্ঠান মানে দুর্গাকে আহ্বান জানানো। আর দুর্গা হচ্ছে বাংলার প্রত্যেকটি নারীর দুর্গা, শুধু বাংলাকে প্রত্যেকটি মেয়ে দুর্গা। এবং এই বোধকে পাথেয় করে, কারণ উৎসব মানে কি সবাই যে নতুন জামা পাচ্ছে তা তো নয়। আমি প্রত্যেক বছর এই অনুষ্ঠানে, গত বছর এবারে প্যান্ডামিক সিচুয়েশন কিছু করতে পারিনি, গত বছর 80 জন দুস্থ মায়েদেরকে শাড়ি দিয়েছি আচ্ছা। পরিবার থেকে, এবং দুর্গা জ্ঞান, এটা দারুণ একটা ফিল। দুর্গা জ্ঞান। মানে আমি এর জন্য স্পেশাল কৃতজ্ঞতা জানাবো আপনাকে এবং আপনার পুরো এবং দিগন্তের খোঁজে টিম। এবং সেই সঙ্গে আমরা আমাদের অনুষ্ঠান করেছি, এটা একটা কাজ। আমরা আর দুটো অনুষ্ঠান খুব মানি আমি, সেটা হচ্ছে ভাইফোঁটা, রাখি বন্ধন। আমার মনে হয়, মানে হৃদয় ছুঁয়ে বলছি, যে এই দুটো অনুষ্ঠান গোটা বিশ্বে হওয়া দরকার ছিল। কারণ এই দুটো অনুষ্ঠানে কোনো পুরোহিত লাগে না, মোল্লা লাগে না, একদম প্রত্যেকটি মানুষ নিজে পুরোহিত, নিজে মোল্লা। এটা একদম 100-তে 300% খাঁটি কথা বলেছেন। একদম। তো আমরা কথায় কথায় অনেকটা প্রসঙ্গ থেকে দূরে যাচ্ছি, এটা ভাবার কোনো কারণ নেই। এটা একদম কো-কানেক্টেড একটা ইস্যু হিসাবে আসছে, কারণ শিল্পীরা তো সমাজ থেকে বিচ্যুত কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। এবং একটা কথাই আছে ইংরেজিতে, আর্টিস্ট অব্লিগেশন টু দ্য সোসাইটি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু শিল্পী সমাজ, সামাজিক দায় দায়িত্ব এবং সামাজিক প্রেক্ষাপটের প্রতি যে দায়বদ্ধতা আমাদের, সেগুলো অস্বীকার করতে পারি না, কোনোদিন পারি না, সত্যি পারি না। তো বেলালদার সম্পর্কে একটা ছোট তথ্য দিই, সেটা হচ্ছে এই যে দীর্ঘকাল ধরে উনি কিন্তু তার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে চেষ্টা করে চলেছেন সংস্কৃতি নিয়ে লড়তে। অর্থাৎ লড়াইটা কিন্তু এটা বন্দুক, বোমা, তরোয়াল নিয়ে নয়, এই লড়াইটা নীরব লড়াই, ছোটদের তৈরি করার লড়াই। তো বেলালদার যে স্কুল রয়েছে বা আবৃত্তি শিক্ষার একাডেমি, তো সেই একাডেমির যারা শিক্ষার্থী এই লকডাউন পরিস্থিতির সঙ্গে, করোনা ক্রাইসিস সবকিছু মিলিয়ে হয়তো এই মুহূর্তে গ্যাদার ওয়েতে নেই, তবে তাদের মধ্যে দু একজনের সঙ্গে আমরা এরপরে যাব, ডেফিনেটলি শুনবো ওদের পারফরমেন্স, এবং সেই পর্ব থেকে আমরা জানবো যে ওরা কত ভালোভাবে তৈরি। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা কবিতা খুড়োর কল। কল করেছেন আজব রকম চণ্ডী দাসের খুঁড়ো, সবাই শুনে সাবাস বলে, পাড়ার ছেলে বুড়ো। খুড়োর যখন অল্প বয়স, বছর খানেক হবে, উঠল কেঁদে গুঙ্গা বলে, ভীষণ অট্টরবে। আর তো সবাই মামা গাগা আবল তাবল বকে। খুড়োর মুখে গুঙ্গা শুনে চমকে গেল লোকে, বললে সবাই, এই ছেলেটা বাঁচলে পরে তবে বুদ্ধি জোরে এ সংসারে একটা কিছু হবে। সেই খুড়ো আজ কল করেছেন, আপন বুদ্ধি বলি, 5 ঘন্টার রাস্তা যাবেন 1.5 ঘন্টায় চলে। দেখে এলাম কলটি অতি সহজ এবং সোজা, ঘন্টা 5 ঘাটলে পরে আপনি যাবে বোঝা। বলবো কি আর কলের ফিকির, বলতে না পাই ভাষা, ঘাড়ের সঙ্গে যন্ত্র জুড়ে একেবারে খাসা। সামনে তাহার খাদ্য ঝোলে, যার যেরকম রুচি, মন্ডা, মিঠাই, চপ, কাটলেট, খাজা কিংবা লুচি। মন বলে তাই খাবো খাবো, মুখ চলে তাই খেতে, মুখের সঙ্গে খাবার চলে পাল্লা দিয়ে মেতে।
এমনি করে লোভের টানে খাবার পানি চেয়ে উৎসাহেতে হুঁশ রবে না, চলবে কেবল ধেয়ে। হেসে খেলে দুদশ যোজন চলবে বিনা ক্লেশে, খাবার গন্ধে পাগল হয়ে জিভের জলে ভেসে। সবাই বলে সমস্যারী, ছেলে জোয়ান বুড়ো, অতুল কীর্তি রাখলো ভবে চণ্ডীদাসের খুড়ো। একটু প্রসঙ্গান্তরে যাচ্ছি, একটা বিতর্কিত প্রসঙ্গ উত্থাপন করছি, একদম একদম ডোন্ট মাইন্ড। না, একটা প্রায়শ অভিযোগ শোনা যায়, মেদিনীপুরের লোক তো আমরা, মেদিনীপুরের লোকেদের শয়ের উচ্চারণে বড্ড সমস্যা আছে। হুম। তো এখানে আমি একটা কাউন্টার কথা বলি, যারা এই সমস্ত কথা বলেন, আমি একটা কথা বলি, সেটা কিন্তু আমাদের সাহিত্যের বা ইংরেজি সাহিত্যের একটা কথাই রয়েছে, নো কালচার ইজ ইনফিরিয়ার, প্রত্যেক কালচার স্বকীয় মহিমায় উজ্জ্বল। ঠিক যেরকম দেখা যাচ্ছে এখন আমাদের যে পশ্চিমের জেলাগুলো, সেখানকার যে ভাষা বা ইভেন আমাদের যে ঘরোয়া কলোকুয়াল ডায়ালেক্টস, সেই কলোকুয়াল ডায়ালেক্টস গুলো যে কবিতা লেখা হচ্ছে, অসাধারণ কবিতা। পরেশ বেরা নাম শুনেছেন? একদম। তো ওনার যে একটা খুব ফেমাস কবিতা আছে বেড়া, হয়তো শুনেছেন, যে শুনো শুনো মাঝি বাবু বুসো বুসো এইটিটায়, তোমার পাশে জানা যাবে যুদ্ধ হয়টি কোনটিটায়, কার সঙ্গে গো হয়টি যুদ্ধ, সে দেশটা কোন পাশে, কি কইলো পাকিস্তান, আরে সেটা তো গো ও দেশে, একদিন তো সে দুটো দেশ একসাথে সব থাই লাগো, নিজে মানে মারামেরি, কি দিন কাল আই লাগো। তো এই যে ল্যাঙ্গুয়েজ, এই যে ডিকশন, এটা কিন্তু আজকে একটা জনপ্রিয় জায়গায় চলে গেছে। তো সেই জনপ্রিয় হয়ে উঠছে যে সমস্ত কলোকুয়াল ঘরানা, সেখানে দাঁড়িয়ে এই স্বসংক্রান্ত উন্নাসিকতা, এই সম্পর্কে আপনি কি বলবেন? whether you would guard yourself as Midnapurian or you would like to better yourself, আর কিছু একটা বলবেন প্লিজ। বিতর্কিত প্রসঙ্গ আমি জানি কিন্তু। না না না, ঠিক আছে। এই প্রসঙ্গে না একটা কথা আমার বেশ, একটা ঘটনা বেশ মনে পড়লো, জানো তো। আমি একটা একটা সংগঠনের হয়ে একটা অনুষ্ঠান করতে গেছি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে। আচ্ছা। তো বাংলা একাডেমি মানে তাবড় তাবড় সাহিত্যিকরা বা আবৃত্তিকারা এসেছেন। সেখানে আমি কিন্তু ক্ষুদ্র নগণ্য ব্যক্তি একজন, কিন্তু কেউ তখন আমাকে পাত্তা দিচ্ছেন না, আমি একটা সাইডে বসে আছি। তারপরে আমাকে যখন সঞ্চালক মঞ্চে আহ্বান জানালেন, আমি গেলাম। আমি একটি আবৃত্তির কোলাজ করে শুনেছিলাম, বলেছিলাম, ওখানে কোলাজ করেছিলাম স্মৃতি সত্তায় রবীন্দ্রনাথ। হ্যাঁ, তারপরে ওনারা নিজেই আমাকে জুড়ে ধরলেন, আপনার বাড়ি কোথায়? আপনি এই মেদিনীপুর থেকে এসেছেন? হ্যাঁ, আমি কাঁথি থেকে এসেছি। হ্যাঁ, কিন্তু উনাদেরও দোষ থাকে। উনাদের আমি দেখেছি, বিশেষ হ্যাঁ একদম জামা পরেছিস এই। তো আরো একটা বিষয় বলি তোমাকে, আমার 22 জন স্টুডেন্ট, হ্যাঁ 22 জন স্টুডেন্ট আকাশবাণীতে অডিশনে ওরা শিল্পী। এটা আমি আমার তরফ থেকে একটা লাউড অ্যাপ্লড দিব, যদিও লাউডলি দিতে পারছি না, কারণ ডেফিনেটলি, এবং আমি নিশ্চিত আপনারা ওদিক থেকে ডেফিনেটলি ইউ উইল অ্যাপ্লড দিস কাইন্ড অফ ফিট। তো হ্যাঁ প্লিজ। এবারে ওখানে কি হয়, আকাশবাণীতে আমি এখানে ভোর 4টায় বাচ্চাদের নিয়ে বেরাই, গাড়ি করে নিয়ে যাচ্ছি, ওখানে রাত্রি মানে ভোরে পৌঁছাচ্ছি, বাচ্চারা অডিশন দেবে, আকাশবাণীতে আসবে। আকাশবাণীর যারা বিভিন্ন রয়েছে, ওরা বলছেন আপনি দীঘা থেকে এসছেন। মানে উনাদের কাছে যে আমরা যে যেতে পারি, করতে পারি, কিছু মানুষ আছেন যে ওখান থেকে আবার আসবে তা নয়, কিন্তু এইটা হচ্ছে আমাদেরকে এগিয়ে যেতে হবে। একদম, হ্যাঁ, এগিয়ে যেতে হবে। আজকে আমার 22 জন স্টুডেন্ট, ওরা রীতিমতো করে আকাশবাণী থেকে টাকা পায়, যাওয়া আসার ফেয়ার পায়, ওখানে হোটেলে থাকার টাকা পায়, প্রোগ্রাম করে আকাশবাণীতে। এটাও আমার গর্ব নয়, আমাদের এলাকার গর্ব। অফকোর্স অফকোর্স। প্র্যাকটিক্যালি এক্সপোজারের এই প্ল্যাটফর্মে আমি চেষ্টা করা শুরু করেছি, আর এই কারণে বললাম শুরু করেছি বিকজ ডেফিনেটলি আওয়ার জার্নি হ্যাজ জাস্ট বিগান। তো এই সমস্ত মানুষজন যারা কোনো না কোনো ফিল্ডে নীরবে কাজ করে যাচ্ছেন ফর দ্য বেটারমেন্ট অফ দ্য সোসাইটি, ইদার ইন ডিরেক্ট ওয়ে অর ইন ইনডিরেক্ট ওয়ে, প্রত্যক্ষ পরোক্ষভাবে যে কোনোভাবে হোক, যারা
সমাজের জন্য কাজ করছেন। সমাজের জন্য কাজ করা মানে কেবল যে আমরা কোথাও গিয়ে কোনো মানুষজনের ডাইরেক্ট হেল্প করছি বা ব্যাপারটা তা নয়। ডিরেক্ট হেল্প ছাড়াও এটা ইনডিরেক্ট হেল্প, যেটা সেফটি ভালভের কথা বলছিলাম। তো বেলাল দা, অনেকটা কথা হলো। স্মৃতিসত্তায় রবীন্দ্রনাথ যদি আপনার স্মৃতিতে কিছুটা থাকে, ছোট করে আমার ভিউয়ারদের জন্য, আচ্ছা, ইফ পসিবল। রবি ঠাকুর কেমন ঠাকুর, মাটির নাকি কাঠের? সেই কথাটা নেই, লেখা নেই রুমুর সহজ পাঠে। রুমু কি জানে তিনি মানুষ এবং কবি? হয়তো ভাবে মোল্লা নাসির অথবা মৌলবী। রুমুর জন্য একটি কথা বলছি কানে কানে, ঠাকুর নয়, ঠাকুর তিনি প্রাণীর। এ কেমন বঙ্গদেশ উত্থান রহিত, নৈশব্দের মন্ত্রে ডালিয়ার পাখিও বসে না। নদীগুলো দুঃখময়, নির্পতক মাটিতে জন্মায় কেবল ব্যাঙের ছাতা, অন্য কোনো শ্যামলতা নেই। শুনুন রবীন্দ্রনাথ, আপনার সমস্ত কবিতা আমি যদি পুঁতে রেখে দিন রাত পানি ঢালতে থাকি, নিশ্চিত বিশ্বাস এই একটি উদ্ভিদ হবে না। আপনার বাংলাদেশ এরকম নিষ্ফল ঠাকুর। তুমি বলেছিলে ভয় নাই, ভয় কিন্তু পেয়েছে সবাই। বিশ্বের বিপন্ন চিত্তে খসে নিঃস্ব ভারতীয় সাজ, সব শান্তি চুক্তির আড়ালে কুচকাওয়াজ। জন্মভূমি আজন্ম প্রবাস, আতঙ্কে লুকিয়ে রাখে মা ছেলের লাশ। জীবন দেবতা সে তো অর্ঘ্য দেয় বিদেশি বণিকে, বিকর্ণ পণ্ডিত চাটে বিবর্ণ ধনীকে। তোমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, ভোটপত্র হস্তগত করে জল্লাদ কেটেছে রসকলি। আমার প্রার্থনা শোনো রবীন্দ্রনাথ, আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ, আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের। হতাশায় স্তব্ধ বাক্য, ভাষা চাই আমরা নির্বাক, পাঠাবো মৈত্রীর বাণী সারা পৃথিবীকে। জানি রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে শোনা। আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ, আর একবার, আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের। মানে কথাগুলো যেন এইখানে গিয়ে ছুঁয়ে গেল। এবং কথার প্রসঙ্গ ধরে বলি, তোমার পায়ের পাতা সবখানে পাতা, একদম কোনখানে রাখবো প্রণাম। তো আমরা রবীন্দ্রনাথ শুধু নয়, বাংলা ভাষা নিয়ে, বাংলা ভাষার অন্যতম প্রধান প্রকাশ কাব্য, কবিতা, ছন্দ, কথা নিয়ে আজকের এই সফরে রয়েছে। তো বেলাল দা, একটা কথা জানতে চাইবো, আপনারা যারা এই বৃহত্তর দিগন্ত পরিবারে যারা সহসাথী রয়েছেন, তাদের সঙ্গে যদি কোনো জয়েন্ট পারফরমেন্স আজকে হয়, খুব ভালো হয়। তো একবার পাবো তো আজকে? একদম একদম একটি তো- একটি শ্রুতি আমরা শোনাবো, মানে দেখুন। কথা, পুনিন্দু পত্রীর কথোপকথনের একটু অংশ। তো আপনার সঙ্গে কে থাকছেন? আমার সঙ্গে রূপসা দেয়া মণ্ডল থাকবেন। আচ্ছা, আমরা রূপসা ম্যাডাম এবং বেলালদার এই কথোপকথন, মানে যেটা হচ্ছে কি একটা ডুয়েট পারফরমেন্স, সেটা ডেফিনেটলি শুনবো। একটা কথা আমার জানা রয়েছে, সেটা হচ্ছে বাংলা ভাষা অনেকের মতে আজকে বিপন্ন। হুম। বাংলিশ বা বাংরেজি বা হিংলা, মানে দেখা যায় একটা বাক্যের মধ্যে আমরা গোটা তিনেক ইংরেজি শব্দ যদি না গুঁজে দিতে পারি, নিজেকে স্মার্ট বলে প্রমাণ করতে পারি না, সো কল্ড। মনে হতে পারে যে আমার কথার মধ্যেও তাই রয়েছে, কিন্তু একটা নিশ্চিত আমি চ্যালেঞ্জ নিতে পারবো, আমাকে যদি পুরো একটা দিন কোনো একটাও ইংরেজি শব্দ না বলে পুরোটা বাংলা বলতে বলা হয়, আমি নিশ্চিত পাস করে যাব। এবং এই ধরনের একটা প্রতিযোগিতা কিন্তু আমরা করেছিলাম কলেজ লাইফে। চেনো হয়তো সিঞ্চন, সিঞ্চন, হ্যাঁ সিঞ্চন, সত্যেন, সুমিত, আমি এবং সিঞ্চন তো মনে হয় এখন টিচার, মানে হ্যাঁ, কালিন্দের বাড়িতে ও শিক্ষক, মালদার একটা স্কুলে। তো আমরা একটা প্রতিযোগিতা করেছিলাম যে কে কদিন ইংরেজি শব্দ না বলে থাকতে পারে। যদি ইংরেজি ছাত্র আমরা, প্রকৃতপক্ষে সিঞ্চনই জিতেছিল। তো আমি 1.5 দিন টিকেছিলাম, সুমিত মনে হয় 2 দিন, সত্যের মানে 1.25 দিন, এরকম সিঞ্চন মানে 3 দিন ছিল। তার মানে এটাই বলতে চাইছি যে এটা কিন্তু সম্ভব। বাস্তবিক পক্ষে একটা ঘটনা হচ্ছে এই, বাংলা ভাষাটা বলাটা যথেষ্ট কঠিন, এটাই সবচেয়ে সমস্যা। এই কারণে আমরা সহজবোধ্য কিছু একটা বাংলিশ বা হিংলা টাইপের একটা মানে কিছু একটা নিয়ে নিই। কিন্তু বাংলা ভাষার এই বিপন্নতার মুখে দাঁড়িয়ে সমাধানের পথ কি?
হোয়াট ইজ দ্য ওয়ে অফ সলিউশন আর রিভাইভাল? আপনার কি মনে হয়? উম, একটা কথা বলি, একটা কবিতা আছে না, ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। দাদা, জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। সেই কথা সূত্র ধরে আর কি। বাস্তবিক পক্ষে বাঙালি ছেলেরা দেখা যায় ইংরেজি মাধ্যমে পড়ুক, তাতে আপত্তি নেই, কিন্তু দ্বিতীয় ভাষাও বাংলা না রেখে হিন্দি রাখা হচ্ছে। এ এক ভয়ঙ্কর আত্মধ্বংসের ভয়ঙ্কর ভয়ঙ্কর। খাদের কিনারায় আমরা একদম এসে একদম দাঁড়িয়ে যাচ্ছি। একদম একদম। আমরা নিজেরাই, আমরা বাঙালি যে আমরা নিজেরাই হারিয়ে ফেলছি বাংলা ভাষাটাকে। এবং সবচেয়ে বড় কথা, একটু ভাবার বিষয়, আমি কাউকে ছোট করছি না, আমাদের যারা কিছু অভিভাবক রয়েছেন, আমি কোনো ভাষাকে ছোট করছি না, তারা ইংলিশ মিডিয়ামে পড়ান, আমার তো বক্তব্য সেটাই, পড়ান, কিন্তু বাংলা আমার- চর্চাটা থাকুক। হ্যাঁ, প্রিয়, মানে আমাদের বর্ণমালা অ আ ক খ যেন শেখে বাচ্চাটা। বাস্তবিক এবং পক্ষে বাস্তব রবীন্দ্রনাথ পড়বে না, ভাবা নজরুল যায় পড়বে না। না। আমি তো আবৃত্তি শেখাতে যাই, অনেক ইংলিশ মিডিয়াম স্কুল বাচ্চারাও শেখে, কিন্তু 5-6 এ পড়ে বাচ্চারা, তারা বাংলা বলতে, লিখতে পারছে না, বলতে পারছে না। ভাবা যায়? বাঙালির থেকে আত্মবিস্মৃত, আত্মধ্বংসী জাতি নাকি পৃথিবীতে খুব কম পাওয়া যায়, এটা অভিযোগ। তবে হ্যাঁ, একটা কথা বলি, আহ, একটা গল্পে আমি বিশ্বাসী ব্যক্তি হতে হবে। সে একজন ইঞ্জিন ড্রাইভারের গল্প ছিল আর কি। মানে একজন রেলের ইঞ্জিন চালাতেন, তার সব বন্ধুদের তিনি বলতেন যে বি অলওয়েজ পজিটিভ। তো ঘটনাচক্রে হলো কি, ওই ইঞ্জিন ড্রাইভারের ইঞ্জিনটা একদিন অ্যাক্সিডেন্ট করলো, এবং এমনই ঘটলো তার একটা পা কেটে বাদ দিয়ে দিতে হলো। তো তার বন্ধুরা বলা বলি করছে, যখন হসপিটালে তাকে দেখতে যাচ্ছে, যে বেচারা এরই ঘটলো, এতে নিঃসন্দেহে ও পজিটিভিটি কিছু খুঁজে পাবেন। তো হসপিটালে গেল, গিয়ে যখন তাকে জিজ্ঞেস করা হলো বিভিন্ন এ কথা কথার পরে, যে ভাই তোর তো এরকম একটা মিসহ্যাপ ঘটলো, এর মধ্যে নিঃসন্দেহে কোনো পজিটিভিটি নেই। তখন ওই বন্ধুটি, ইঞ্জিন ড্রাইভার, সারপ্রাইজিং একটা উত্তর দিয়েছিল, ওয়াই নট, সিন্স অনওয়ার্ডস আই হ্যাভ টু বাই অনলি ওয়ান শো অ্যান্ড পলিশ ইট, সো দ্য কস্ট ইজ লেস। এরপর থেকে একটাই জুতো কিনতে হবে, একটাই জুতো পালিশ করতে হবে, খরচ কম। ইজন্ট ইট পজিটিভ এনাফ? তো এই যে ব্যাপারটা, আমি এই কাহিনীর অবতারণা এই কারণেই করলাম, আমরা সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবো, একদম একদম। এবং বাংলা ভাষাকে যথাসম্ভব লালন করার চেষ্টা করব। অন্তত পক্ষে সারাদিনে কিছুটা সময় হলো বাংলা পড়বো, এবং বাংলায় নিশ্চিতভাবে কথা বলবো। একদম। তো আপনার এই দিগন্ত, এই সময় এইটুকু একটু কথা বলি, একটা কবিতার লাইন আছে, অফকোর্স আজকে কবিতারই হবে। বলছে, এই ভাষাতেই রবীন্দ্রনাথ লেখেন গীতাঞ্জলি, নোবেল পাওয়া সেই ভাষাতেই আমরা কথা বলি, এমন বিরাট মর্যাদা আর কটা ভাষার আছে, আমরা কেন বিকিয়ে যাব অন্য ভাষার কাছে? তাই তো বলি, আপত্তি নেই অন্য ভাষা শিখতে, আপত্তি নেই ইংরেজিতে কথা বলতে, কিন্তু যারা নিজের ভাষা বাংলা গেছে ভুলে, তোমরা তাদের কানটি দিও আচ্ছা করে মূলে। একদম কান মোলাটা গান্ধীজি অন্যভাবে করে গেছিলেন। উনি অন্যভাবে কথাটা বলেছিলেন যে আমি চাই না আমার ঘরের দরজা জানলা বন্ধ করে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে, তো এটাও চাইবো না বাইরের বাতাস ঝড় হয়ে এসে আমার ঘরের ভেতরটাকে ধ্বংস করে দিই। ওনার ছিল এইটাই ভাবধারা, এবং আমাদের বাঙালিদের মনে হয় সেই জায়গাটা ভাবার সময় এসে গেছে, একদম এবং একদম খুব সিরিয়াসলি ভাবতে হবে। সিরিয়াসলি ভাবতে হবে, সিরিয়াসলি। বাংলা ভাষাগুলো কেমন, আর একটা কথা বলি, যেটা ভাষা নিয়ে, প্রত্যেকটি ভাষা সম্মান জানাই, এবং প্রত্যেকটি ভাষা যদি নিখুঁতভাবে আমরা বলি, সে বাংলা হোক, হিন্দি হোক, উর্দু হোক, ইংরেজি হোক, প্রত্যেক ভাষায় একটা মিষ্টত্ব আছে। ডেফিনেটলি, অফকোর্স, হ্যাঁ, অফকোর্স। আমি কোনো ভাষাকে ছোট করছি না, কিন্তু আমি আমার মাতৃভাষাকে কেন দূরে সরিয়ে দেব? মানে আমি যেরকম বায়রন সেলি কিডস জানবো, রবীন্দ্র নজরুল, অতুল প্রসাদ রজনীকান্ত একদম জানবো, একদম একদম sure, পাশাপাশি সমান্তরাল দুটো প্রক্রিয়া চলবে। একদম একদম। তো ব্যাপারটা হয়তো খুব সিরিয়াস হয়ে যাচ্ছে, কিন্তু আজকে যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে তার মাঝে একটু নন সিরিয়াস কমিক কিছু যদি হয় আমার ভিউয়ারদের জন্য, কোনো কমিক পারফরমেন্স, এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট। কারণ আমরা বড্ড আজকাল হাসতে ভুলে গেছি। হ্যাঁ, আমরা অনেকে ভাবি হাসলে মনে হয় ব্যক্তিত্বহানি হয়, এটা মুশকিল। ফলে একটা অদ্ভুত শুকনো শুকনো মুখ করে বেশ একটা সিরিয়াস ভাব গম্ভীর বলে একটা শব্দ থাকে, যার মানেটা আমার ঠিক মাথায় ঢোকে না, আসলে মাথাটা আমার খুব সরেস নয় আর কি। তো যাই হোক, যদি কমিক কিছু থাকে যদি একটু বলেন। কাকের মুখে উঠলো খবর, কাকের মুখে উঠলো খবর, বনের রাজা বাঘ মরেছে, জন্তুরা সব একে একে মরা বাঘটা এলো দেখে, বেশ, কেউ বলল আহা উহু, কেউ বলল
বাঁচা গেছে। কদিন পরে বলল সবাই, বাঘ মরেছে, এখন তবে বনে একটা রাজা তো চাই। অফকোর্স। কে তাহলে রাজা হবে? শেয়াল শুনে চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি লাফিয়ে ওঠে সিংহাসনে, ডাকলো হুক্কা হুয়া রবে, বলল যে আমি রাজা হব। এইরকম মানে এখন সবাই রাজা হতে চায়। এটা আমি একটু অন্যভাবে বলি, ঘুরিয়ে চপেটাঘাত সমাজে কিছু মানুষের মুখে। একদম তো কারা কারা আমি কিন্তু বলছি না, আমার কোনো এরকম কোনো ইচ্ছেও নেই আর সাহসও নেই। আমরা বলছি না তো। হ্যাঁ, নিতান্ত ছাপোষা মানুষ আমরা। তো কবিতার প্রসঙ্গে কথাবার্তা অনেকটা সময় আমরা এগিয়ে এলাম। বেলালদা, আগামী দিনটা কেমন হবে আমরা জানি না। আমরা করোনা সন্ত্রস্ত সবাই, আমাদের মধ্যে কিছু জন, এমনকি ব্যক্তিগত আমিও করোনা ফাইটার, করোনা থেকে সার্ভাইভ করেছি। তো আজকে করোনা, সামনে হয়তো অন্য কিছু আসবে যেটা মানব সভ্যতা তথা মানুষের অস্তিত্বকে একটা সংকটের মুখে ফেলে দেবে। কবে কি হবে আমরা কেউ জানি না। আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে একটা ট্যাগলাইন লেখা থাকে, টুমরো নেভার ডাইজ। আজকের দিনটা যত খারাপ হোক না কেন, আগামী বলে কিছু একটা ব্যাপার আছে। তো সেই আগামীর স্বপ্ন আপনার কবিতা নিয়ে, দিগন্তকে নিয়ে এবং ইন জেনারেল আবৃত্তির ধারা বা চর্চাকে নিয়ে একটু যদি বলেন। আগামীর স্বপ্ন প্রত্যেকটি মানুষের হৃদয়ে তো গাঁথা থাকবে। আমার মনে হয় কবিতাই আগামীর স্বপ্ন বলে, কারণ কবিরাই আগামীর কথা বলে দেন, সত্যদ্রষ্টা। এবং কবিতার মধ্যে বাস্তবতা লুকিয়ে থাকে। আগামী দিনে আমরা সবাই কবিতাকে ভালোবাসতে গেলে আমরা আমাদের ভাষাকে ভালোবাসবো, আমাদের বর্ণমালাকে ভালোবাসবো, আমাদের অক্ষরকে ভালোবাসবো, আমাদের কমা জ্যোতি ছেদকে ভালোবাসবো। হ্যাঁ, তবেই তো ভালোবাসা একটা। আর কবিতাকে ভালোবাসা মানে প্রত্যেকটি মানুষকে ভালোবাসা। কবিতা প্রত্যেকটি মানুষের মধ্যে আছে, সেটা হয়তো অগোচরে আছে, হয়তো প্রকাশিত, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে কবিতা সাহিত্য থাকে। সেটা কখনো পরিস্ফুট হয়, কখনো বা হয় না। কবি আর না কবি বা অকবিদের মধ্যে বেশি ফারাকটা ওটাই। কবিরা যা ফিল করেন আমরাও তাই ফিল করি, কবিরা বলতে পারেন আমরা বলতে পারি না, এটাই ডিফারেন্স। অনেকে। তো আজকে আমরা জার্নির প্রায় শেষে চলে এসেছি। কবিতা নিয়ে আজকের এই সফর, কথায় ছন্দে অনেকটা সময় কাটলো এবং অন্যান্য প্রসঙ্গ আলোচনায় এলো। শেষে তো কবিতা দিয়েই শেষ করব, এটা তো খুব কাঙ্ক্ষিত একটা বিষয়। আপনার খুব পছন্দের রোমান্টিক যদি কিছু, মানে প্র্যাকটিক্যালি কিছু মনে করবেন না, দিল তো বাচ্চা হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এটা, এত বুড়ো কোনোদিন হব না কো আমি, কবি বলে গেছেন হাসি তামাশারে যাবে কব ছাবলা, আমি বলি এত বুড়ো কোনোদিন হব না গো আমি, প্রেম ভালোবাসারে যাবে অবহেলা করবো আমি। তো যাই হোক, প্রেম নিয়ে কিছু একটা। প্রেম নিয়ে তো আমি তো শোনাবো, যে আমি যে কথোপকথনটা করছি ওটা তো প্রেম নিয়ে। হ্যাঁ, ওটা তো শুভঙ্কর নন্দিনীর সংলাপ, মানে পুরোটাই প্রেম আলাপ হবে। ওকে। তো আমি পূর্ণেন্দু পত্রীর কথোপকথন থেকে কিছুটা নিয়ে একটি শ্রুতি কথোপকথন। কলকাতার টেলিফোন আজ নয়, বহুদিন প্রতিজ্ঞা করেছে শোক শব্দ ছাড়া কিচ্ছু শুনতে দেবে না। টেলিফোনে হঠাৎ আমাকে কি করে নম্বর পেলে, কে জানালো? এই সময় নিজের গহরে একা থাকি। টেলিফোন নাম্বারের খোঁজ পাওয়া, বাবা ইতিহাস। ওই গাদ্দা ডাইরেক্টরিটা 10 বার উল্টেছি পাল্টেছি, কোথাও তোমার নাম নেই। কি করে পেলাম শুনবে? হঠাৎ নন্দনে কাল শ্যামলকান্তির সঙ্গে দেখা চ্যাপলিন উৎসবে, তারই কাছ থেকেই মহার্ঘ নাম্বারটুকু পাওয়া। জানো শুভঙ্কর, কাল তোমাকে ভেবেছি বহুবার। কালকে ছিল আমার জন্মদিন, পরেছিলাম তোমারই দেওয়া হার। আমার হার কি আমার চেয়েও বড়? বালিকে তুমি বিললে আলিঙ্গন, সমুদ্রকে দিলে না কুটো খড়। আমার কি দোষ? ডেকেছি বহুবার, কিন্তু তোমার এমন টেলিফোন ঘাটের মরা, নেই কো কোনো সার। বাতাস ছিল, বাতাসে ছিল পাখি,
আকাশ ছিল, আকাশে ছিল চাঁদ, তাদের বললে খবর দিত নাকি? আজ্ঞে মশাই, বলেছিলাম তাও। তারা বললে ঢুকছে লোডশেডিং এ, নড়তে চড়তে পারবো না এক পাও। তোমাদের ওখানে এখন লোডশেডিং কিরকম নন্দিনী? আর বলো না, দিন নেই রাত নেই জ্বালিয়ে মারছে। তুমি তখন কি করো? দরজা খুলে দিই, জানলা খুলে দিই, পর্দা খুলে দিই। আজকাল হাওয়াও হয়েছে তেমনি ফন্দিবাজ, যেমনি অন্ধকার অমনি মানুষের ত্রিসীমানা ছেড়ে দৌড়। তুমি তখন কি করো? গায়ে জামা কাপড় রাখতে পারি না গো, সব খুলে দিই। চোখের চশমা, চুলের বিনুনি, বুকের আঁচল, লাজ লজ্জা সব। টাকা থাকলে তোমার নামে নতুন ঘাট বাঁধিয়ে দিতাম কাশ্মীর তীরে, এমন তোমার উথাল পাথাল দয়া। তুমি অন্ধকারকে সর্বস্ব, সব অগ্নিস্ফুলিঙ্গ খুলে দিতে পারো কত সহজে। আর শুভঙ্কর মেঘের মতো একটু ঝুঁকলেই কি হচ্ছে কি? শুভঙ্কর তার খিদে তেষ্টার ডালপালা নাড়লেই কি হচ্ছে কি? শুভঙ্কর রোদে পড়া হরিণের জিভ নাড়লেই কি হচ্ছে কি? পরের জন্মে 10 দিগন্তের অন্ধকার হব আমি। আমার আগে আর কাউকে ভালোবাসোনি তুমি? কেন বাসবো না? অনেক। কৃষ্ণকান্তের উইলের ভ্রমর, যোগাযোগের কুমু, পুতুল নাচ ইতিকথার কুসুম, অপরাজিতার কি আর কি করো না, সত্যি কথা বলবে। রোগা ছিপছিপে যমুনাকে ভালোবেসেছিলাম বৃন্দাবনে, পাহাড়ি ফুলটুংরিকে ঘাটশিলায়, দজ্জাল যুবতী তোরসাকে জলপাইগুড়ির জঙ্গলে, আর সেই বেগম সাহেবা নীল বোরখায় জরির কাজ, নাম চিল্কা। এভাবেই তো শরীরের খাল নালায় চুইয়ে চুইয়ে ভালোবাসার জল তুলব 2 হাতে এমন ঝড়, বছর উড়ে যাবে চণ্ডীগড়। খোপার খিল খুলে বন্দি চুল হানবে চোখে মুখে আক্রমণ, কেউটে সাপ হব, 7 পাকে নগ্ন দৃশ্যের চূড়া ও তল জড়াবো, এমনই সে আলিঙ্গন ভাঙবে হাড়গোড়। আমার কি? তুমি আমার সর্বনাশ করেছো শুভঙ্কর। কিচ্ছু ভালো লাগে না আমার, কিচ্ছু না। আগে আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা সাজগোজ, পাউডারে, সাবানে, সেন্টে, সুরমায় নিজেকে যেন কেচে ফর্সা করে তোলার মতো সুখ। এখন প্রতিবিম্বের দিকে তাকালেই সমস্ত মুখ ভরে যায় গোলমরিচের মতো ব্রণে, বিস্বাদে, বিপন্নতায়। এখন সমস্ত স্বপ্নই যেন বিকট মুখোশের হাসাহাসি, দুঃস্বপ্নকে পার হওয়ার সমস্ত সাঁকো ভেঙে চুরমার। কিচ্ছু ভালো লাগে না আমার, কিচ্ছু না। নন্দিনী, কাল তুমি চলে গেলে উত্তরের হাওয়ার ভেতরে বৃষ্টির মর্মর ছেড়ে। তোমার ছায়ে রইল পড়ে আমার একান্ত কাছে। আমি তাকে প্রশ্ন করলাম, আচ্ছা, তুমি যার সর্বাঙ্গীন ছায়া, তাকে কিরকম চেনো? চেনো কি আঁশের মতো, রোমকূপের মতো করে চেনো? যদি চেনো বলো তার কুশল সংবাদ, গুপ্ত কথা। পায়ে ঘুঙুর থেকে মাথার খোপার কাঁটা ফিতে কটা সেফটি পিন থাকে কোনখানে, কিংবা ব্রেসিয়ারি কটা হুক? সে কি তার নিজের চন্দ্র নিজে বাটে? যখন শাওয়ারে ভেজে তুমি কি পাথর হয়ে যাও? সমস্ত শোনাও, আমি বকশিসে বকশিসে ভরে দেব। মাই গড, সে তো দেখি তোমার চেয়েও লজ্জাতুর। তুমি সত্যি ডোবাবে আমাকে একদিন শুভঙ্কর। লাল ঠোঁট নিয়ে বাড়ি থেকে বেরোলে লাল ঠোঁট নিয়েই তো বাড়ি ফেরা উচিত। আর না ফিরলে সেই ফ্যাকাশে ঠোঁটের দিকে শুরু হয়ে যেতে পারে লাল চোখের তল্লাশি। এটা কি পেরেক মেরে ঢোকাতে হবে আপনার মগজে? শুভঙ্কর, শুভঙ্কর প্লিজ, ডাকাতে পড়াটা একটু কমাও শুভঙ্কর। বিবাহিতা রমণীর কত যে ঝঞ্ঝাট থাকে তা তুমি জানো না গো। কাল এত ব্যস্ততায় বৃষ্টির ভেতরে দৌড়ে আসতে হয়েছিল, আমার ছায়া যে কোথায় রয়ে গেল মনেই পড়েনি। তুমি তো আমার পরে উঠেছো, দেখেছো কোনোখানে? শেষ চুম্বনের জন্য যখন বুকে টানলে তখনও তো দেখেছি আছে পিঠের আঁচলে ঘাড় ঘেঁষে। নন্দিনী, বালিতে ঢেকেছে জলরেখা। আমি কিন্তু বালি খুঁড়ছি শুধু। যত খোঁড়ো নদীকে পাবে না। নৌকো ভেসে উঠবে সমুদ্রে, তারপর সে কঙ্কাল নিয়ে ময়ূর কণ্ঠীর কাছে যাব, মন পবনের নাও পেয়ে গেলে সাত সাগরের জলে ডুব।
তুমি, আমি, 7টা সাগর। শুভঙ্কর, তুমি আর আমি 7টা সাগর। নমস্কার। নমস্কার। শেষ করতে চাইছি নারীদের স্বাধীনতা নিয়ে, নারীদের সমস্যা নিয়ে ওকে, কবিতার নাম লক্ষ্মী, সুবোধ সরকারের কবিতাটি। মানে আজকের প্রসঙ্গে খুবই প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক কারণ আজকে মেয়েরা যেন তার নিজস্ব ঘর বলে কিছু নেই। মেয়েরা বাবার বাড়িতে আছে, বাবারা বিয়ে দিলেন, চলে গেল মানে অনেক বাড়িতে বাড়িতে আপদ গেল। এবং যখন শ্বশুর বাড়িতে কিছু অত্যাচার হচ্ছে, মেয়ে যখন ফিরে আসছে, ইনারা নিতে চাইছেন না। মানে একদিকে যেরকম মেয়েরা শিক্ষিতা হচ্ছে, সমাজের অনেকটা উঁচুতে উঠছে, আবার প্যারালালি প্রদীপের নিচে অন্ধকারের মতো এই সেগমেন্টটাও রয়েছে। এরকম একটি ভাবনা থেকে একটি কবিতা, লক্ষ্মী। লক্ষ্মী, তুই যখন এলি ক্যানিং থেকে বরানগর, শরীরে তোর সদ্য বিয়ে, দিঘির মতো দুচোখ তোর, দুচোখে তোর বরানগর, দুচোখে তোর শ্বশুর বাড়ি, টিনের চাল, মাটিতে শোয়া, মাথার পাশে ভাতের হাঁড়ি, বাসি রুটির সঙ্গে নুন, সঙ্গে ভাত একটুখানি, তাতেই সই। তুই তখন বসতি ঘরে রাজেন্দ্রাণী। কিন্তু যেটা বলার কথা, কে তোর বর? কোন ছেলেটা? বাহাত নেই, গলায় চেন, কে দিল তোর এই বিয়েটা? লক্ষ্মী, তুই যখন এলি ক্যানিং থেকে কলকাতায়, তখনই জানি দুঃখ আছে তোর শেকড়ে, তোর পাতায়। দুঃখ ছিল গ্রামেও, তবে রাগ ছিল না নিশীথকালে। যে দুঃখটা ভারত জুড়ে, সে দুঃখটা চালে ডালের। বছর যেতে না যেতে তুই হাওড়া থেকে কোথায় গেলি? বোম্বে গেলি, দুবাই গেলি, এবং তুই ফিরেও এলি। প্রথমে তোকে তোর বাবা মা বিকিয়েছিল অল্প দামে। বরানগর, বোম্বে, গোয়া, দুবাই এসে বিক্রি থামে। এখানে তো বিক্রি শেষ, জল শুকলো তোর দিঘিতে। একটা লোক এলো সেদিন হঠাৎ তোকে ফিরিয়ে নিতে। লোকটা কে রে? লোকটা বুড়ো। লক্ষ্মী, তুই ওকে চিনিস? ও তোর বর, ও তোর স্বামী। কোথায় যেন দেখেছিলিস বিয়ের রাতে এক ঝলক, বরানগরে দু একবার। কোথায় খেত, কোথায় শুতো, থেকে থেকে যেত বিহার। ধরেনি হাত, ধরেনি বুক, কখনো তোকে মারেনি চড়। লোকটা কে রে? আজ প্রথম ধরলো হাত নিজের বর। চুড়ি পরালো, নতুন শাড়ি, টিকিট কেটে বোম্বে মেল। মাটির ভাঁড়, সেদ্ধ ডিম, মেল চলেছে। এলো বিকেল, বাড়ি ফিরছে বাড়ির বউ, রোমাঞ্চিত হাতের লোম। এ বাড়ি তোর আসল বাড়ি, বাড়ির নাম লীলবাহ। এখানে এসে পৃথিবী পেলি, দেখতে পেলি দেবী নিয়তি। সন্ধে হলেই বিড়ি ধরায় লক্ষ্মী আর সরস্বতী, লক্ষ্মী আর সরস্বতী। নমস্কার। মনটা ভারী হয়ে গেল। তো এ এক অন্য প্রেমের গল্প, মানে রচিতা গান ছিল না, এ এক অন্য প্রেমের গান, এ এক অন্য প্রেমের সুর। তুমি যদি ভালোবাসো শুধু একজনকে, তবে নিশ্চয়ই বলো আই লাভ ইউ। তো যদি ভালোবাসো একাধিক জনকে, তবে নিজেকে ঠকিও নাকো, দ্বিধাহীন হয়ে বলো আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এক অন্য প্রেমের গান। তো এক অন্য জগতের কথা, অন্য জগতের সন্ধানে আমরা প্রথম থেকেই ছিলাম, যে জগতের বিভিন্ন পথে প্রান্তরে, উপত্যকার কন্দরে ফুটে আছে শব্দের কথা, ছন্দের বকুল ঝরে ওখানে। তো সেই জার্নি অলমোস্ট শেষের দিকে। আমি সবকিছুকে পেরিয়ে একটা কথা দিয়ে শেষ করতে চাইবো, ভালো থাকাটা আমাদের খুব জরুরি, কারণ আমরা সেই অর্থে
আজকে কেউ খুব একটা ভালো নেই। না, এবং ভালো থাকার রসদ হিসাবে কবিতা অন্যতম সেরা একটা বিকল্প হতে পারে। তো সেই জন্য ভালো থাকার যে বার্তা নিয়ে অনেক লাইন আমরা শুনি, তো তেমনি ভাবে ভালো থাকার যদি কোনো একটা মেসেজ খুব ছোট করে, মানে যেমন ধরুন আমরা শুনি না যে ভালো থেকো, ভালোবাসা ছুটপুটে দিন, তো এইরকম ভালো থাকার কিছু একটা বার্তা নিয়ে যদি ছোট্ট করে শেষ পাতে একদম আজকে এটাই কনক্লুডিং পারফরমেন্স আপনার হোক, ছোট কিছু একটা এনিথিং হোয়াটসঅ্যাপ। মানুষ বড় কাঁদছে, তুমি তার পাশে এসে দাঁড়াও, হেসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি তার পাশে এসে দাঁড়াও। অসাধারণ অসাধারণ। অ্যাকচুয়ালি এই মেসেজটা আমি খুঁজছিলাম। তো আমার তরফ থেকে এবং আমার একদম। সমস্ত ভিউয়ারের তরফ থেকে আপনাকে কৃতজ্ঞতা। একটা ছোট্ট তথ্য দিয়ে শেষ করব। বেলালদা এতক্ষণ আমার সঙ্গে বসে আছেন, এই বসে থাকাটা একটা বড় চ্যালেঞ্জ, বোঝা গেল না হয়তো। উনি প্রায় বিগত প্রায় এক বছর একটা বিশেষ অস্থিসন্ধি সংক্রান্ত সমস্যায় অলমোস্ট ইমোবাইল লাইফ লিড করছেন। কিন্তু আপনারা কেউই হয়তো এতক্ষণ বুঝতে পারেননি যে একটা ভয়ঙ্কর শারীরিক প্রতিবন্ধতাকে জয় করে উনি আমার সঙ্গে এতক্ষণ কবিতা নিয়ে একটা দারুণ সফর উপহার দিলেন। তো আপনার এই স্পিরিটটাকে আমি স্যালিউট জানাবো এবং চাইবো ডেফিনেটলি, আমি খুব আন্তরিকভাবে চাই। আমি প্রথম যেদিন শুনলাম বেলালদার এই ব্যাপারটা, আমি একটা কথা বলেছিলাম, দাদা সুস্থ হয়ে ওঠা তোমার খুব জরুরি। তো সুস্থ হয়ে উঠুন খুব একদম, দ্রুত। একদম। এবং নিউ ইয়ার সামনে আসছে, নববর্ষে সবকিছু ভালো হোক আপনার জীবনে, আরো অনেক অনেক কবিতা আপনার জীবনে আসুক, ছন্দ কথার যে একটা সুরেলা আবহ, একটা অদ্ভুত ভালো লাগা, সেটা আপনার সারা জীবন ঘিরে থাকুক। খুব ভালো থাকুন। হ্যাঁ, আপনিও খুব ভালো থাকুন এবং সবচেয়ে ভিউয়ার্সদেরকেও জানাচ্ছি হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। খুব ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, মানুষের পাশে থাকুন, জীবনের পাশে থাকুন। নমস্কার। নমস্কার।